সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলব প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে নিয়োগ পরীক্ষার সার্কুলার হয়েছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের। সেখানে ফিল্ড অফিসার পদের যে মানে পরীক্ষা হবে সেখানে আপনারা কি পড়বেন, পরীক্ষা পদ্ধতি এবং তার প্রস্তুতি নিয়ে কথা বলব। আমি আগে একটা ভিডিও মানে তৈরি করেছিলাম সেটা এডির বিষয়ে। উম তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে ফিল্ড অফিসার এবং অফিস সহায়ক বা জুনিয়র ফিল্ড অফিসার পদের পরীক্ষা পদ্ধতি প্রস্তুতি নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি ফিল্ড অফিসার পদ নিয়ে কথা বলব এবং তারপরে অন্যান্য পদ নিয়েও আমি আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এখানে যে কথাগুলো আপনি পাবেন বা শুনবেন, সেই কথাগুলো সম্পূর্ণ অথেন্টিক সোর্স এবং যারা এখানে চাকরি করেন, মানে আমার জুনিয়র অনেকে আছেন, তাদের সাথে কথা বলে আমি এবং বিগত সালের প্রশ্ন সহ সামগ্রিক বিষয়ে আলোচনা মানে করে আমি ভিডিওটা তৈরি করেছি। দেখতে থাকুন, সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আশা করি। প্রথমে আমি বলি যে এই পরীক্ষাগুলো মূলত ২ ভাবে হয়ে থাকে। পরীক্ষা মানে বিগত ৩ বছরে ৩ টা পরীক্ষা হয়েছে এনএসআই এর। সেই ৩ টা পরীক্ষার ভিতরে দেখা যাচ্ছে যে আ আগের ২ টা পরীক্ষা এনএসআই নিজেই নিয়েছে। আর পরে যে ২০০০ মানে ১৯ সালে যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটা মানে আইবিএ কে তারা প্রিলিমিনারি নেওয়ার দায়িত্ব আইবিএ কে দিয়েছে। হচ্ছে কিন্তু রিটেন আবার হচ্ছে তাদের অধীনে ওই যে আর্মি যারা ইয়ে আছে মানে মিস্ট একটা প্রতিষ্ঠান আছে সেটা মিরপুর ক্যান্টনমেন্টে তারা নেয়। তো যাই হোক প্রথমত প্রিলিমিনারি কথাতেই আসি। আমরা প্রিলিমিনারি, রিটেন, কম্পিউটার টেস্ট, ভাইভা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা আমরা ২ প্যাটার্নের এখানে প্রশ্নের কথা চিন্তা করব। একটা হচ্ছে যদি আইবিএ নেয়, এখন সরকার একটা নতুন পরিপত্র জারি করেছে যেখানে বাইরের পরীক্ষা নেওয়ার মানে কথা না, মানে বাইরের প্রতিষ্ঠানকে দেওয়ার কথা না আরকি। তারপরেও দিতে পারে। চাইলে দিতে পারে। তে সেক্ষেত্রে ১ম এ আমরা দেখব যে যদি পরীক্ষাটা আইবিএ নেয়, সেটা কিভাবে হবে? ১ম এ আমরা দেখি যে যোগ্যতা কি, কি চেয়েছে। এখানে বলেছে যে ২য় শ্রেণীর সম্মান ও সমমানের ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষ। এই কম্পিউটার চালনায় দক্ষ মানে যে খুব যে এফিসিয়েন্ট হতে হবে ব্যাপারটা তা না। কম্পিউটারে মানে দেখা যাচ্ছে যে আমার পরিচিতি এরকম আছে কম্পিউটারে ফাইল ফোল্ডার খুলতে পারছে তাও চাকরি পেয়েছে। মানে এটা হচ্ছে কম্পিউটারের সার্টিফিকেটও লাগবে না কিন্তু। মানে কম্পিউটার চালনায় দক্ষ মানে আপনি কম্পিউটারটা অন করতে পারেন, অফ করতে পারেন, কিছু টাইপ করতে পারেন। এক্সেল বা ওয়ার্ডের কিছু হালকা কাজ জানলেই হবে। মানে এটা আপনাকে এটার উপর একটা পরীক্ষা হবে। সে পরীক্ষায় যাতে আপনি ভালো করতে পারেন, সেরকম জানলেই হবে। মানে দক্ষ বলতে আপনাকে সফটওয়্যার বা দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজিং এর বড়, বড় বিষয় এগুলা কিছুই জানার দরকার নাই। মানে শুধু আপনার বেসিক মানে আপনি যদি চাইলে এমএস ওয়ার্ডটা ভালোভাবে শিখতে পারেন। আর টাইপিংটা মানে একটু বেশি করে শিখলেই হবে। আর উচ্চতা পুরুষ ৫ ফুট ৩ ইঞ্চি, মহিলা ৫ ফুট। এখানে বিষয় হচ্ছে যে অনেকেই দেখি যে এই অনেক বিষয় নিয়ে কমেন্ট করতেছে যে আমার পায়ে হচ্ছে সমস্যা আছে, ঘা আছে বা আমার এগুলো আজে-বাজে কথা বলে কোনো লাভ নাই। এগুলো কোনো সম্পর্ক নাই এই চাকরির সাথে। মানে আপনার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি হলে হবে, মহিলা ৫ ফুট হলেই এনাফ। অন্য না কোনো বিষয় এখানে কোনো সমস্যা হবে না। আপনার মেডিকেল টেস্টের সময় শুধু আপনার ইউরিন টেস্ট করবে, আদারওয়াইজ কোনো কিছু টেস্ট করবে না। তো সুতরাং এগুলো নিয়ে আর ভাবার কোনো দরকার নাই। বুকের মাপ হচ্ছে ৩০ থেকে ৩২ ইঞ্চি। সেটা আপনারা যেকোনো জায়গায় থেকে মাপ দিয়ে নিলেই পাবেন যে আপনি এই যোগ্যতার মধ্যে পড়তেছেন কিনা। এইটুকু থাকলেই হবে। মানে এই জিনিসগুলো যোগ্যতা। এখন আমরা আসি ১ম এ যদি পরীক্ষাটা আইবিএ নেয় তাহলে আপনি মানে কিভাবে কি, কি পড়বেন? আইবিএ নিলে ১ম এ আপনাকে বাংলা পড়তে হবে। তো বাংলার কি, কি টপিক গুলো পড়বেন? ১ম এ পড়বেন ধ্বনি পরিবর্তন। মানে ধ্বনি কত প্রকার, ধ্বনি কি এগুলো তো মানে স্বাভাবিকভাবে জেনে নিবেন। কিন্তু ধ্বনির পরিবর্তন একটা চ্যাপ্টার আছে যেমন যেখানে সমীভবন, বিষমীভবন, ধ্বনি বিপর্যয় এগুলো নিয়ে আলোচনা আছে। সেই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। ওখান থেকে প্রশ্ন থাকে। তারপর নত্যবিধান, সত্যবিধান থেকে মানে বানান থাকে স্পেশালি আরকি। আর শব্দের মধ্যে রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ এই ২ টা থাকে। পারিভাষিক শব্দটা ভালো করে পড়তে হবে। পারিভাষিক শব্দ দেখা যাচ্ছে যে ১০০ টার মতো পড়লেই মানে ২-৩ টা মানে যদি আসে, বিভিন্ন পোস্ট মিলে পরীক্ষা দিলে আপনি ২-৩ টা কমন পেয়ে যাবেন। একটা তো অবশ্যই কমন পাবেন। বাগধারা এক কথায় প্রকাশ থেকে হয় বাগধারা, মানে এক কথায় প্রকাশ যেকোনো একটা আপনি পাবেন। রিটেনে আবার বাগধারা পাবেন। তো সেক্ষেত্রে বাগধারাটা এক কথায় ভাষায় মনোযোগ দিয়ে পড়লে পিলি রিটেন ২ দিকেই কাজ হবে আরকি। সমাস হচ্ছে নিত্য সমাস, বহুব্রীহি সমাস, উপপদ, তৎপুরুষ সমাস, উপমান এবং উপমিত। এই সমাসগুলো বেশি করে পড়তে হবে। মানে এগুলোর থেকে মূলত বেশি প্রশ্ন হয়। প্রত্যয়, পদের মধ্যে অব্যয় পদ স্পেশালি বেশি করে পড়তে হবে। বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যোগে এগুলো। আর বানান এবং বাক্য শুদ্ধ এটা পড়তে হবে, সন্ধি পড়তে হবে।
এই ১০টা টপিক আর সাথে সাহিত্যের আপনার মৌলিক বিষয়গুলো যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, হচ্ছে মীর মশাররফ হোসেন, জসীমউদ্দিন এগুলো যারা বড়, বড় সাহিত্যিক আছে আপনার মাইকেল মধুসূদন দত্ত সহ ইনাদের বিষয়গুলো পড়বেন। মানে দেখা যাচ্ছে যে ওই সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, রাবেয়া খাতুন, সেলিনা সেন এগুলা পড়ার কোনো দরকার নাই। এগুলা থেকে প্রশ্ন খুব একটা হবে না। আপনার চাইলে হচ্ছে মানে জানার ইচ্ছা থাকলে পড়তে পারেন। কিন্তু আপনার মানে খুবই ভালোভাবে মুখস্থ করবেন। আপনি বড়, বড় সাহিত্যিক যেমন হুমায়ুন আজাদ থেকে শুরু করে সেলিম আল দীন এরকম যেগুলো আমাদের দেশের বড়, বড় ভালো সাহিত্যিক আছেন এবং তাদের ১০ থেকে ১৫ জন আপনি বাছাই করে নিয়ে সেগুলো পড়লে কমন পড়বে। এগুলো নিয়ে অতিরিক্ত পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা। আর আপনি হচ্ছে বিসিএস এর যে প্রশ্নগুলো বিগত সালের মানে আমাদের ১০ তম বিসিএস থেকে শুরু করে আ চো মানে এখন ৪০ তম বিসিএস যেহেতু হয়ে গেছে। এই পর্যন্ত আপনার প্রিলিমিনারি কোয়েশ্চেন গুলো আপনি যেকোনো বইতে পাবেন। এইগুলো ভালো করে পড়তে হবে এবং আপনি চাইলে যদি আরো মানে বাগধারা, এক কথায় প্রকাশ, বানান, ভাব সম্প্রসারণ এগুলোতে ভালো করতে চান, মানে লিখিতও যেহেতু দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি বিসিএস এর কোনো লিখিত বাংলা বই থেকে শুধু প্রশ্নগুলো ফটোকপি করে নিয়ে এই প্রশ্নগুলো আপনি যেকোনো ব্যাকরণ বই থেকে পড়তে পারেন। সেটাতে আপনি অনেক উপকার পাবেন। আচ্ছা, তা বইয়ের ভিতরে তাহলে ১ম এ আপনি ৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে এই টপিকগুলো ভালো করে পড়বেন। মানে ওই বইয়ে যেগুলো আছে সেগুলো আপনাকে ভালো করে জানতেই হবে। মানে ওই বই থেকে যদি প্রশ্ন আসে আর আপনি যদি না পারেন তাহলে আপনার টেকার সম্ভাবনা নাই। আর এরপরে আপনি এমপি3 বাংলা বই পড়বেন। এমপি3 বাংলা বইয়ে ওই বইয়ের থেকেও ৯ম-১০ম শ্রেণীর বইয়ের থেকেও কিছু এক্সটেনশন আছে। সেগুলো আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। এই চ্যাপ্টারগুলো স্পেশালি। আর আপনি চাইলে বিসিএস এর কোনো লিখিত বিশেষত ওরাকলের আপনার লিখিত একটা বই পুরাতন মার্কেট থেকে কিনেও নিতে পারেন অথবা বড় ভাই কারো কাছে থাকলে ফটোকপি করে নিয়ে লিখিত অংশটুকু আপনি বাংলা ফোন থেকে দেখতে পারেন। তাহলে আপনার প্রিলি, রিটেন ২ টাই ভালো হবে। মানে কোনো কিছু আর বাদ থাকবে না। এবং সেটা কিন্তু বেশি নাই। মানে ওখানে যে লিখিত প্রশ্নগুলো আছে বিশেষত বাগধারা, এক কথায় প্রকাশ, আর ভাব সম্প্রসারণ এবং বানান, বাক্যশুদ্ধি এই ৪ টা টপিক কিন্তু ওখানে বেশি থাকে। তো এই টপিকগুলো আপনি পড়ে গেলে বাংলা যে প্রশ্নটুকু হবে আশা করা যায় এর মধ্যে আপনি কমন পাবেন। এরপরে আসি আমরা ইংলিশে। ইংলিশের যদি পরীক্ষা আইবিএ নিয়ে ফেলে, আইবিএ নিলে আইবিএ এর পছন্দের কিছু টপিক আছে আমি সেগুলো দেখাচ্ছি। সিনোনিম, অ্যান্টোনিম, পিন পয়েন্ট কারেকশন, প্যাসেজ, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, স্পেলিং কারেকশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, গ্রামার। এখন এই গ্রামারটা এখানে ইম্পোর্টেন্ট হবে যদি মানে ফিল্ড অফিসারের পরীক্ষাতে যদিও আইবিএ নেয়, এই উপরের ৯ টা মাঝখানে আবার গ্রামারের অংশটাই বেশি থাকে। আর ফিল্ড অফিসারের উপরের পর যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষাগুলোতে এখানে কিন্তু আবার হচ্ছে মানে উপরের আইটেমগুলো বেশি থাকে। তবে এখানে গ্রামারটা খুবই ইম্পোর্টেন্ট। তো আমরা গ্রামারের পাশাপাশি আবার আইবিএ ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো মানে পিন পয়েন্ট বা হচ্ছে স্পেলিং এগুলো দিয়ে থাকে। আবার ওইগুলো যদি দেয় তাহলে ৫ টা ৫ টা করে দিবে। যার ফলে আপনার ওইগুলোর উপর ভালো দখল না থাকলে আর পারবেন না। তো বই পড়তে হবে ১ম এ সাইফার্সের ভোকাবুলারি, সাইফার্স অ্যানালজি, সাইফার্স ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাইফার্স স্টুডেন্ট ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, নিউয়েস্ট গ্রামার পাইলে আপনি পিন পয়েন্ট সব পারবেন। ক্লিপস টোফেল আর যেহেতু এখানে গ্রামারের অংশটা বেশি থাকে, আপনি উপরের বইগুলো যদি ভালোভাবে নাও পড়েন, আপনার মাস্টার ইংলিশ বইটা কালেকশন করে সেইটা ভালোভাবে পড়বেন এই গ্রামার থেকে এবং সেখান থেকে আপনি কমন পাবেন। এই মাস্টার বইতে আপনার বিসিএস এর প্রশ্নসহ বিগত সালের প্রশ্ন এবং মানে অনেক ভালো, ভালো প্রশ্ন মানে যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো দেওয়া আছে। এগুলো আপনি আয়ত্ত করতে পারলে ইংলিশে ভালো করতে পারবেন আরকি। এরপর আসেন আমরা হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে কথা বলি। সাধারণ জ্ঞান মূলত আ যেগুলো থাকে সেগুলো মানে আপনার সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস নাই এভাবে এমপি3 বাংলাদেশ আন্তর্জাতিক বই পড়তে হবে। তবে দেখা যাচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং সংবিধান এবং দেখা যাচ্ছে যে প্রাচীন যেগুলো বৌদ্ধবিহার, মসজিদ এবং মন্দির যেগুলো আছে সেগুলো থেকে উপজাতি এবং এইগুলো থেকে অবশ্যই প্রশ্ন হয় বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে। আর আপনার নদ-নদীটা দেখতে পারেন। আর আন্তর্জাতিকের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার স্পেশালি প্রশ্ন হয় আপনার এই যে মানে সংগঠন থেকে, জাতিসংঘ থেকে শুরু করে যে সংগঠনগুলো রয়েছে, সংগঠন এবং হচ্ছে আপনার অঞ্চলগুলো যেমন হচ্ছে মেলানেশিয়া, পলিনেশিয়া, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল মানে এগুলো যে অঞ্চল ভাগগুলো রয়েছে সেখান থেকে আপনার প্রশ্ন হবে। সারা দুনিয়ার সাগর, নদী মানে হচ্ছে পাহাড় পর্বত এগুলো পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি কয়েকটা ফোকাস টপিক দেখলেই মানে এখান থেকে কমন পাবেন। আর আপনার গণিতে আসি। এবার যদি গণিত আইবিএ যদি নেয় তাহলে আপনার গণিতটা অনেক কঠিন হবে এবং কঠিন বলতে গেলে আপনার অঙ্ক আপনি পারবেন কিন্তু সময় পাবেন না হয়তো। সেক্ষেত্রে আপনাকে প্রথমত ৯ম-১০ম শ্রেণীর সাধারণ গণিত বইটা করতে হবে। এখান থেকে আপনি অঙ্ক হয়তোবা খুব একটা কমন পাবেন না। কিন্তু হচ্ছে জ্যামিতি অংশ, পরিমিতি অংশ থেকে অবশ্যই রিটেন সহ কমন পাবেন।
আর সাইপ্রাসের ম্যাথ জিওমেট্রি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার যে কোনো পদে যে কোনো পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন। আর এমপি3 ম্যাথটা এখানে আপনাকে ভালো করে করতে হবে এই জন্যেই যে এখানে যে ম্যাথগুলো আসবে কনসেপচুয়াল এবং এমপি3 বইয়ে আপনার যে ম্যাথটা আছে যে চ্যাপ্টারে সব থেকে জটিল মনে হবে আপনার ওই ম্যাথটাই মানে ওখানে কিন্তু আপনাকে দিয়ে দিবে। মানে সেক্ষেত্রে আপনার ওই বইয়ের মানে এই চ্যাপ্টারগুলো খুঁজে খুঁজে আপনার যে অঙ্কগুলো বেশি কনফিউশন আছে আপনি সেই অঙ্কগুলো ভালো করে করবেন, আর যেগুলো কনফিউশন নেই সেগুলো তো মিটে গেল। তো এখানে কোন কোন বিষয়ের উপর বেশি ফোকাস করে, যেমন অনুপাত, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, আপনার হচ্ছে এই যে সময় এবং কাজ, আর ঐকিক নিয়ম। আর ওইদিকে হচ্ছে আপনার জ্যামিতির যেগুলো বৃত্তর মৌলিক কিছু বিষয়, ত্রিভুজের মৌলিক কিছু বিষয়, আর পরিমিতি। ত্রিকোণমিতির খুব একটা দরকার নাই, খুব একটা আসে না। এই কয়েকটা জিনিস ভালো করে পড়তে পারলে আপনি প্রিলিতে ম্যাথে ভালো করতে পারবেন। আর এই বইগুলো যদি শেষ করতে পারেন তাহলে আপনার মানে ভবিষ্যতে যে কোনো পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন। এরপরে আসতেছে হচ্ছে যদি পরীক্ষাটা এনএসআই নেয়, মানে তারা যদি না নিয়ে এনএসআই নেয়, এনএসআই নিলে পরীক্ষার প্যাটার্নটা হয়ে যাবে বিসিবিএস প্রিলিমিনারির মতো। বিসিএস প্রিলিমিনারিতে যেমন 10টা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকে, এখানেও 10টা সাবজেক্ট থেকেই প্রশ্ন থাকবে। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে কি কি বই পড়বেন, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, বাংলার ক্ষেত্রে এমপি3 বাংলা, এগুলো আপনাকে এখন মানে ঝাড়া মুখস্থ করে যেতে হবে, কারণ এখানে বিগত সালে যত প্রশ্ন আসে সেগুলোর থেকেই কিন্তু এনএসআই প্রশ্ন করবে। আর লিটারেচার, ইংলিশ লিটারেচার আপনি চাইলে নাও পড়তে পারেন, তবে খুব ভালো প্রিপারেশন নিতে চাইলে পড়তে পারেন, কারণ একটা থেকে দুইটা থাকে ম্যাক্সিমাম। তো একটার জন্য আর এত কষ্ট করে এত বড় বই পড়ার দরকার নেই। মাস্টার ইংলিশ বইটা আপনি ভালো করে আয়ত্ত করতে পারলে লিটারেচারের ওই বইটা, মিরাকেল বইটা না পড়লেও হবে, এটার থেকেই সব কমন পাবেন। এমপি3 ম্যাথ করতে হবে এখানে, এমপি3 বিজ্ঞান এবং কম্পিউটার, এই মিলে দেখা যাচ্ছে আপনার 10টা প্রশ্ন থাকবে, মানে বিজ্ঞান কম্পিউটার মিলে। তো বিজ্ঞান কম্পিউটারের সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে বিগত সালের প্রশ্ন পড়লে আপনি 10টা থেকে 6-7টা প্রায় কমন পেয়ে যাবেন, তাহলে অযথা সারা বই পড়ে সময় নষ্ট করার দরকার নাই, কারণ হাতে তো এত সময় থাকবে না, আপনি বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। এমপি3 বাংলাদেশ আন্তর্জাতিক তো আগেই বললাম যে ওই সাধারণ জ্ঞানগুলো পড়তে হবে। আর এখানে ভূগোল এবং সুশাসন মিলে 10টা প্রশ্ন থাকবে যদি এনএসআই নেয়, তাহলে ভূগোল সুশাসন কোথা থেকে পড়বেন, 35তম থেকে 40তম পর্যন্ত যতগুলো বিসিএস এর প্রশ্ন আছে, মানে ভূগোলের আছে 50টা, সুশাসন আছে 50টা, এই সুশাসন ভূগোল মিলে 100টা প্রশ্ন আপনি পড়লে এখান থেকেই 10টা কমন পাবেন। আর 10 নম্বর আছে শাহীন মানসিক দক্ষতা, এটা প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে আপনার মানসিক দক্ষতা সম্পর্কে সবকিছু জানতে পারবেন। মানে এই সব মিলে আপনার 100 মার্কের প্রশ্ন হবে আরকি। আর বিসিএস এর সিলেবাসটা আপনি চাইলে ইন্টারনেট থেকে সার্চ দিয়ে নিয়ে নিতে পারেন। তো সেখানে টপিকগুলো ধরে ধরে পড়তে পারেন। তা মোটামুটি ভালো উপকার পাবেন। এবার আসি হচ্ছে লিখিত। লিখিতটা নিবে হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্টে আপনার পরীক্ষা হবে। মিস্ট পরীক্ষাটা নিবে। এই মিস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের যে পরীক্ষা হয়, মানে আমি পরীক্ষা যখন দিয়েছিলাম, তাদের 16টা পেজ থাকবে। মানে খাতায়, এবং পেজের উপরে আপনাকে অ্যান্সার করতে হবে। মানে উপরে প্রশ্ন থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে, সেখানে আপনাকে লিখতে হবে। তো এবং ওই খাতার ভিতরে আপনি কাটাকাটি করলে আর জায়গা পাবেন না। তো সেই ক্ষেত্রে কি কি প্রশ্ন তারা দেয়? দেখা যাচ্ছে যে বাংলাতে ভাব সম্প্রসারণ, রচনা, বাগধারা, এই ৩টা কমন। মানে আপনার এই ৩টা থাকবেই। আর বাংলাতে আবার দেখা যাচ্ছে যে রচনাগুলো সাম্প্রতিক, যেমন কোনো বিষয় নিয়ে সরকারের উন্নয়ন প্রকল্প, মুক্তিযুদ্ধ, সেনাবাহিনীর ভূমিকা, মানে বিভিন্ন বিষয়-টিষয়। এরকম দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা দিবস নিয়ে এরকম রচনা লিখতে বলে এরকম। আর ভাব সম্প্রসারণ আপনার যেকোনো বইয়ের ভাব সম্প্রসারণগুলো পড়বেন, বিশেষত বিসিএস রিটেনের ভাব সম্প্রসারণগুলো থেকে কপি করে। তো ভাব সম্প্রসারণ, বাগধারা, এই ৩টা কিন্তু অবশ্যই থাকবে বাংলাতে। আচ্ছা, আর হচ্ছে ইংলিশে আসি। ইংলিশে একটা এসে থাকবে ছোট, যেকোনো একটা বিষয়, যেমন ট্রাফিক জ্যাম নিয়ে থাকতে পারে, তারপরে হচ্ছে করাপশন নিয়ে থাকতে পারে, যাই হোক সেগুলো নিয়ে থাকবে। একটা প্যাসেজ থাকবে। প্যাসেজের থেকে আপনাকে এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে, সেখানে আপনার অ্যান্সার লিখতে হবে। ট্রান্সলেশন থাকবে এবং লেটার থাকবে একটা, লেটার লিখতে হবে। সাধারণ জ্ঞানের মধ্যে মুক্তিযুদ্ধ, তো অবশ্যই মানে মুক্তিযুদ্ধে এগুলো এক কথায় উত্তর দিতে হয়। যেমন দেখা যাচ্ছে যে আমাদের স্বাধীনতার ঘোষণা কত তারিখে হয়, আ এরকম, বা আমাদের হচ্ছে যে স্বাধীনতার সর্বদানে কে ছিল, এরকম। স্পেশালি মুক্তিযুদ্ধ থেকে বেশি প্রশ্ন হয় সেখানে। এক কথায় প্রকাশ সব। মানে প্রশ্নটা উপরে থাকবে, আপনি নিচের লাইনে অ্যান্সার লিখবেন। আচ্ছা, আর গণিতের ক্ষেত্রে লাভ ক্ষতি, মুনাফা, শতকরা, আর পরিমিতি। পরিমিতি আর উৎপাদক, এই ২ টা মিস্টের খুব পছন্দের জিনিস। তারা প্রত্যেকটা পরীক্ষাতে পরিমিতি আর উৎপাদক একটা করে দিবেই। তো এই উৎপাদক এবং পরিমিতি ভালো করে, পরিমিতির মধ্যে দেখা যাচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আপনার হচ্ছে ঘনক, গোলক,
এবং হচ্ছে যে এই যে সিলিন্ডার থাকে, কোনক, এইগুলা ভালো করে পড়লে এখান থেকেই মানে আয়তন বের করা বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা বা পরিসীমা বের করা, এগুলোই বের করতে বলে আরকি। আর উৎপাদক আপনার 9, 10 এর যে বই আছে সেখানে আপনার মোট প্রায় 60 থেকে 65 টা উৎপাদক আছে। এই উৎপাদকগুলো করলেই, আর বিসিএস এর বিগত সালের লিখিত পরীক্ষার যে উৎপাদকগুলো আসে সেই উৎপাদকগুলো আপনি করলেই কমন পাবেন। তো সেগুলো থেকেই একটা উৎপাদক কমন পাওয়া যাবে। আর এই রিটেনের ক্ষেত্রে আপনি আগে যে সাইফার্স ম্যাথের কথা বলে আসলাম সেটা আপনার খুব উপকারে দেবে। আর পূর্ণরূপ লিখতে বলে, মানে ফুল ফর্ম যেগুলো আছে, মানে অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকবে, ইলাবোরেশন আকারে ফুল ফর্ম লিখতে হবে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের এনএসআই এর ফুল ফর্ম কি, তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে ব্যান বেস এর ফুল ফর্ম কি, বা দেখা যাচ্ছে ওপেক এর ফুল ফর্ম কি, এরকম ছোট ছোট ফুল ফর্ম লিখতে বলবে আমাদের, মানে পূর্ণরূপ যেটা। এনএসআই সম্পর্কিত কিছু তথ্য থাকবে, এনএসআই কেন যোগদান করতে চান এটা মানে থাকেই, সব পরীক্ষাতেই থাকে। আর হচ্ছে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা কি, এই প্রশ্নটা বেশিরভাগ সময়ই থাকে। তো লিখিত পরীক্ষায় আপনার মানে মূল পাশ করার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে মানে জোরে লিখতে হবে। মানে এত জোরে লিখতে হবে যে আপনি সময় পাবেন না সেখানে। মানে আপনাকে প্রচুর লিখতে হবে। সেক্ষেত্রে আপনার সময় থাকবে খুবই কম। দেখা যাচ্ছে যে আপনার ১.৫ ঘন্টা সময়ের ভিতরে সম্পূর্ণটা লিখতে দিতে পারে, অথবা অনেক সময় ২ ঘন্টা সময় দেয়। কিন্তু সময় আপনার খুবই কম পাবেন। এজন্য হাতের লেখা ফাস্ট না হলে মানে আপনি ওখানে ভালো করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা আপনি পারেন না। কিন্তু আপনার লেখা মানে স্লো হওয়ার কারণে আপনি শেষ করতে পারবেন না, এরকম। এরপরে আসি হচ্ছে কম্পিউটার টেস্ট। যখন আপনি লিখিততে পাস করবেন আপনাকে একটা এসএমএস দিবে। এগুলোর রেজাল্ট ওইভাবে পাবলিশড হবে না। আপনি একটা এসএমএস পাবেন। এসএমএস পাওয়ার পরে আপনার কম্পিউটার টেস্ট এবং ভাইভা একই দিনে হবে। ১ম এ আপনাকে হচ্ছে কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্ট হওয়ার ওই সময় আপনাকে সকল কাগজপত্র, মানে যা আপনার মানে ইয়ে আছে, পার্মানেন্ট ডকুমেন্ট যেমন সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড সহ সব পার্মানেন্ট ডকুমেন্ট সহ নিয়ে যেতে হবে। সেগুলো অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে ২ টা করে। এবং হচ্ছে যে সেখানে আপনার কি কি থাকবে, কম্পিউটার টেস্টে ১ম এ আপনাকে কম্পিউটার টেস্টের যে রুমে নিয়ে যাবে সেখানে সামনে একটা মনিটর থাকবে। মনিটরে ৩০ মিনিট আপনাকে সময় দিবে। মনিটরের সময় উঠতে থাকবে। আপনার ৩০ মিনিটের ভিতরে আপনার পরীক্ষা শেষ করতে হবে। সেখানে ২ ধরনের প্রশ্ন থাকে। কম্পিউটারে একটা হচ্ছে এমসিকিউ থাকবে ১০ টা। এই ১০ টা এমসিকিউতে আপনাকে মানে এমসিকিউ গুলো সময় পাবেন আপনি ১০ মিনিট। আপনি যদি এমসিকিউ গুলো ১০ মিনিটের আগেই পূরণ করে ফেলেন, সেগুলো কম্পিউটারের মনিটরে কিন্তু মাউস দিয়ে পূরণ করতে হবে। সেগুলো ক্লিক করে আপনি সাবমিট করে দিয়ে আপনি চাইলে তখন লিখিতগুলো মানে প্র্যাকটিস করতে পারেন ওখানে। অথবা আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে ১০ মিনিট ধরে এমসিকিউই দিব, সেটাও দিতে পারেন। মানে আপনার ইচ্ছা। ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো সেখানে কি, কি থাকবে? বাংলা একটা মানে প্যারাগ্রাফের মতো থাকবে, সেটা বাংলা টাইপিং করতে হবে। মানে ওই প্রশ্নে যা লেখা থাকবে সেটা আপনার কম্পিউটারে টাইপ করে একটা ফোল্ডার খুলে ওর ভিতরে ফাইল, ফোল্ডারের নামটা হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ইয়েতে অ্যাডমিট কার্ডে সেইটার হবে। আর প্রত্যেকটা ফাইলে প্রশ্নের নাম, মানে ১ নম্বর প্রশ্নের ১ নম্বর ফাইল, ২ নম্বর প্রশ্নের ২ নম্বর মানে ফাইল, এরকম ভাবে। তো ওখানে সেভ করতে হবে। বাংলা টাইপিং থাকবে, ইংলিশ টাইপিং থাকবে। বাংলা টাইপিং এর ক্ষেত্রে যুক্ত বর্ণগুলো ভালো করে পড়বেন। যেমন বঞ্জনা, গঞ্জনা, বিজ্ঞান, অজ্ঞ, ঠিক আছে? এই জিনিসগুলো। ঠিক আছে? এইগুলোতে কিন্তু আপনার আর দীর্ঘিকারের বানানগুলো যেগুলোতে আপনার দেখা যাচ্ছে যে টাইপিং স্পিড কমে যায়, সেই বিষয়গুলো বেশি করে পড়তে হবে। আর এখানে কিন্তু এই অভ্র দিয়ে হবে না। এখানে বিজয় কিবোর্ড টাইপিং করতে হবে। মানে আপনাকে বিজয়টা মুখস্থ করতে হবে। ওখানে যে কিবোর্ডটা থাকবে সেই কিবোর্ডে আপনার মানে ইয়ে থাকে না। মানে বাংলা লেখাটা নাও থাকবে। মানে আপনার ইংলিশ কিবোর্ডটাই থাকবে। ইংলিশ কিবোর্ডে আপনার ফন্টটা মুখস্থ করতে হবে। যেমন এতে কি থাকে? যেমন বিজয়ের ক্ষেত্রে আপনার যদি ভিতে র আর ল থাকে, এগুলো মুখস্থ করে নিতে হবে। আচ্ছা। তারপরে এমএস অফিসের কিছু বিষয় থাকবে। এমএস অফিসে মানে আপনার হচ্ছে বিশেষত জলছাপ থাকবে, পেজ মার্কিং থাকে, এগুলো থাকে। মানে এমএস অফিস ওয়ার্ডের কথা বলতেছি আমি। আর হচ্ছে আপনার বুলেট নাম্বারিং, আ এগুলো। আর আপনার টেবিল করা, কলাম করা। আর আপনার যদি এক্সেলে আসেন, এক্সেলে বিশেষত থাকে হচ্ছে ট্যাক্স। ট্যাক্স ক্যালকুলেশন করা মানে পার্সেন্টেজ দিয়ে। আর আপনার হচ্ছে এক্সেলের ওই যে একটা বার চার্ট করতে হয়, সে বার চার্ট করার ব্যাপারটা থাকে। আপনি ইফ ফাংশনটা ভালো করে জানলেই এটা ভালো করতে পারবেন। আর আপনি চাইলে যদি আরেকটু ভালো শিখতে চান তাহলে লুকআপ ফাংশনটা শিখতে পারেন। VLOOKUP, HLOOKUP, সেটা আপনার ওখানেও কাজে দিবে। এরপরে আসি হচ্ছে যে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনাকে স্লাইড তৈরি করতে হবে, স্লাইডে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশনের ডিজাইন করে সেটা সেভ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ইনসার্ট অডিও ভিডিও দিয়ে দেয়। তো সেটা আপনি একটু প্র্যাকটিস করবেন। আর স্লাইডে কিভাবে পাই চার্ট এড করতে হয়,
কিভাবে হচ্ছে গ্রাফ চার্ট এড করতে হয় এইগুলো একটু মানে ওখান থেকে দেখতে হবে আপনাকে। আচ্ছা। আর এরপরে আসি হচ্ছে যে মানে ফোল্ডার ওপেন তো সেটা বললাম ১ম এই। এই কয়েকটা বিষয় আপনার ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো এইগুলোর জন্য মূলত হচ্ছে যে সবকিছু জানা থাকলে টাইপিং স্পিড ভালো থাকলে মানে আপনি ভালো করতে পারবেন। আর এজন্য বাসায় আপনি বা কোথাও কম্পিউটার প্র্যাকটিস করবেন রিটেন টিকার পরে আরকি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভাইবা। ভাইবা যখন আপনার কম্পিউটার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আপনাকে নিয়ে যাওয়া হবে অ্যা ভাইবার ইয়ের জন্য। তে আপনার ওই মানে হচ্ছে ওখানে সাদা গ্রুপ, নীল গ্রুপ, লাল গ্রুপ এরকম ভাগ করে। ভাগ করে আপনাকে হচ্ছে আলাদা, আলাদা রুমে বসায় রাখবে। আপনার যখন ডাক আসবে, দেখা যাচ্ছে আপনি ১ম এ গেছেন জন্য আপনার ভাইবা যে ১ম এই হবে ব্যাপারটা তা না। আপনার যদি নীল গ্রুপ পড়ে, দেখা যাচ্ছে সাদা গ্রুপ আগে ডাকলো, নীল গ্রুপ বিকেলেও ডাকতে পারে আপনাকে। তো আপনি ওখানে যেয়ে বসে থাকবেন, সেটা কোনো বিষয় না। তারপরে মানে আপনাকে ভাইবার জন্য নিয়ে যাওয়া হবে। ভাইবা বোর্ডে স্পেশালি থাকবে হচ্ছে মানে ৩ জন। ৩ জনের ভিতরে দেখা যাচ্ছে যে এনএসআই এর লোকও থাকে এবং হচ্ছে মানে বাইরের লোকজনও থাকে। তো আপনাকে ভাইভাতে যে বিষয়গুলো প্রশ্ন করবে আপনার ইন্ট্রোডাকশনটা ইংলিশে, আর রিসেন্ট যে বিষয়গুলো পত্রিকা ভালো করে পড়বেন। পত্রিকা থেকে সব জিজ্ঞেস করবে। লিবারেশন ওয়ার মানে আমাদের মুক্তিযুদ্ধ যেটা। আর আপনার জেলা সম্পর্কিত ভালোভাবে জানবেন। আর এনএসআই বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে, মিলিটারি অর্গানাইজেশন এগুলো সম্পর্কে ভালো জানবেন। আর আপনার সাবজেক্ট সম্পর্কে একটু পড়াশোনা করবেন। কারণ সাবজেক্টিভ ২-১ টা প্রশ্ন আসতে পারে। আর ভাইবার তো কোনো শিডিউল নাই। সেভাবে আপনার হতে থাকবে। ভাইবা হচ্ছে যে কোন বিষয়ে কি আসবে সেটা বলা যায় না। এরপরে ভাইবা যদি আপনার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে ওরা আপনাকে একটা যে কার্ড দিবে, সেই কার্ডটা আপনাকে ওখানে জমা দিয়ে তারপরে হচ্ছে চলে আসতে হবে। আর ভাইবা শেষ করে স্পেশালি আপনারা মানে যে কাজটা করবেন, ভাইবা শেষ করে সরাসরি ওখান থেকে বের হয়ে চলে আসবেন। বাইরে এসে রাস্তায় এসে কারো সাথে গল্প করার দরকার হলে করবেন। ভিতরে কারো সাথে কথা-টথা বলার দরকার নাই। আচ্ছা। এরপরে আপনার ভাইবার যেদিন মানে রেজাল্ট যদি হয়, তাহলে আপনাকে রেজাল্ট হওয়ার আগেই তারা আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে আপনার বাসায় ইনভেস্টিগেশন হবে। আপনার বাসায় ইনভেস্টিগেশন হওয়া মানে আপনি বুঝবেন যে আপনার চাকরি মোটামুটি হয়ে গেছে। আর যদি আপনার মানে দেখা যাচ্ছে যে বাসায় ইনভেস্টিগেশন এ না আসে, তাহলে আপনি ওই রেজাল্ট পাবলিশ এর জন্য আর বসে থাকার দরকার নাই। আপনি বুঝে নেবেন যে আপনার হয়নি। মানে যদি অনেক দেরি হয় তারপরেও রেজাল্ট হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আপনার হয়নি। যাদের হয়েছে তাদেরকে ওখান থেকে ডেকে নিয়েছে। আপনাকে বাসায় গিয়ে ফোন দিয়ে তারা ডেকে নেবে। তো সামগ্রিক বিষয়গুলো এগুলোই ছিল। তবে মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনি পড়াশোনার কোনো এখানে বিকল্প নেই। আপনার অতিরিক্ত পরিমাণে পড়তে হবে। আর এমসিকিউতে নেগেটিভ মার্কিং থাকবে। সেক্ষেত্রে সাবধানতার সহিত দাগাতে হবে। আর আপনি স্টেপ বাই স্টেপ খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে আশা করি এখানে ভালো করতে পারবেন। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরো কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টে জানালে আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।